আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের আন্দোলনের ফসল সংবিধান সংস্কারের যে জোরালো দাবি, এই দাবিটি যেদিন সংসদে বর্তমান সরকার কর্তৃক অনুমোদিত হবে বা স্বাক্ষরিত হবে বা পুরো জাতি যেদিন জানবে যে জুলাই আগস্টের আন্দোলনের ফসল সংবিধান সংস্কার স্বাক্ষরিত হয়েছে, অনুমোদন হয়েছে, ঠিক সেই দিন থেকে জামাত ইসলামের রাজনীতির ৭৫ ভাগ শেষ হয়ে যাবে। এনসিপি নামে রাজনৈতিক সংগঠনটি চিরদিনের জন্য ডিলেট হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে এবং পুরা জাতির ভিতরে তারা নিবিড়ভাবে স্তিমিত, মানে একেবারে এমনভাবে চূড়ান্ত রূপে তাদের আত্মিক উপস্থিতি, শারীরিক সংগ্রাম সমস্ত কিছুরই বিলুপ্তি ঘটে যাবে। অর্থাৎ যে জাতি জুলাই আগস্টের যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছিল সেগুলো সংসদে চূড়ান্ত রূপে অনুমোদন হয়ে গেছে, পাশ হয়ে গেছে। তাহলে জুলাই আগস্টের আন্দোলন সাকসেস, তাকে নিয়ে আর আলাদা কোনো রাজনীতির প্রয়োজন নেই। বর্তমান সরকারই সেটা তাদের ভিতরে রাজনৈতিক মতদর্শের ভিতরে ধারণ করে নিয়েছেন। অতএব এনসিপি নামে আর কোনো ব্যক্তিরও যেমন প্রয়োজন নেই, রাজনৈতিক সংগঠনটিরও আর প্রয়োজন নেই। জামাত ইসলামের যত চাওয়া পাওয়া, তাদের সেই চাওয়া পাওয়ার অস্তিত্ব, নিজেদের দলীয় অস্তিত্বটাই কিন্তু এখনও মানুষের ভিতরে যে আলোড়ন সৃষ্টি করেছিল বা মানুষকে যে আবেগের আবহ তৈরি করেছিল, সেটাই জুলাই আগস্টের সংস্কারকে কেন্দ্র করে। এবং তারা সেটা বলছিল সেটা পালন করবে বা তারা সরকার প্রতিষ্ঠিত করলে জনগণের এই সেন্টিমেন্টকে ধারণ করেই সংবিধানের সংস্কার আনবেন। এখন বর্তমান সেটি যদি সরকার মেনে নেয়, পুরা করে নেয় এবং তাদের রাজনৈতিক দলের কনস্টিটিউশনের ভিতরেই যদি সেটা লিপিবদ্ধিত হয়ে যায় তার বাকি অংশ, আর বাকি মেন ধাঁচটা তো চলে যাবে সংবিধানে। তাহলে রাষ্ট্রীয় সংবিধানে যখন অনুলিপি বা চূড়ান্ত জায়গা করে নেবে, তখন সেটি পালন করবার জন্য সরকার সেটিকে অনুসরণ করবে, হয়ে গেল। আর বাকি জামাত ইসলামের যে জায়গাটুকু থেকে যায়, যে সেই জায়গাটুকু নিয়ে এখনও জাতিগতভাবে আমাদের ভিতরে দ্বিমত আছে, মুসলিম ঘরানার ধর্মভিত্তিক যতগুলো রাজনৈতিক সংগঠন আছে তাদের ভিতরে মতভেদ আছে এবং আন্তর্জাতিক মহলে সেটি অনেক নামে অভিহিত হয় এবং সেটি নিয়ে ভীতির সঞ্চার হয় এবং প্রশ্নবিদ্ধ একটি রাজনৈতিক আফগানিস্তানের মতো, তালেবানদের মতো এই ধরনের কিছুটা বদনাম আছে। যদিও আমরা এখন অনেক কিছু জানতে পারছি। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী যে সংসদে দাঁড়িয়ে মোদিকে উদ্দেশ্য করে বলেছে তার দাদি বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছিল পাকিস্তানকে দুর্বল করবার জন্য এবং ভারতের লাভের জন্য। এই ধরনের পিছনে অনেক রাজনীতি আছে এবং গোলাম আজমের একটি সাক্ষাৎকার আছে, আপনারা দেখেছেন, যে আওয়ামী লীগ যখন ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে স্বাধীনতার পক্ষে সহায়তা চাইল, তখন তারা এটি বুঝল যে স্বাধীনতা না, এর পিছনে ভারতের অনেক ষড়যন্ত্র রয়ে গেছে। এই জায়গাগুলো আমরা এখনও বুঝতে পারছি। বা যুদ্ধের মাঠে তো আমরা অত উচ্চের খোঁজ খবর আমাদের কানে আসতো না, আমরা যুদ্ধের মাঠে লড়াকু সৈনিক ছিলাম, এইটাই। এবং পরবর্তীতে এখনও রাজনৈতিকভাবে জামাতকে যত ধরনের অপবাদ দিয়ে যায় বা জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে যত ধরনের প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করার রাখা যায়, শুধু ভারতকে প্রমোট করবার জন্য, ভারতের সাপোর্টের জন্য, বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশকে যদি প্রমোট করতে হয় তাহলে জামাত ইসলামীকে যে মুসলমান ধারা যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো রয়ে গেছে সেটিকে জাতি ধারণ করে, বাংলাদেশের মানুষ সেটিকে নিজেদের বলে মনে করে, মুসলমানরা মনে করে সেটিকে বলে। আর বাকিটা তাদের যদি রাজনীতির আরও কোনো দৃষ্টিভঙ্গি থেকে থাকে সেটা আলাদা কথা। এখন অনেকে বলে জামাত পাকিস্তানপন্থী,
তো যারা বলে পাকিস্তানপন্থী তারা কোন পন্থী? তারা ভারতপন্থী, অর্থাৎ পন্থীর ভিতরেই পঙ্খিরাজরা থেকে যেতে চায়। এখন আমরা কারো পন্থী না হয়ে আমরা বিশ্বপন্থী হতে চাই এবং বাংলাদেশপন্থী হতে চাই। যে বাংলাদেশ বিশ্বপন্থী হতে চাই মানে বিশ্বের সাথে আন্তর্জাতিকভাবে স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসাবে বহির্মুখী আন্তর্জাতিকভাবে যারা ব্যবসা বাণিজ্য ক্রিয়াঙ্গন রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা আপনার মানব সম্পদের যে বহির্বিশ্বে যে জনশক্তির যে জায়গাগুলো রয়ে গেছে রেমিটেন্স যোদ্ধাদের যাবার ব্যাপারে এই সব জায়গার ব্যাপারে আমরা দিগন্তমুখী হতে চাই। এই জায়গাটাই শুধু একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেই সব কিছুকে পেয়ে গেলাম এমন নয়। আমরা ইরানের মতো হইতে পারবো না। ইরানের যে সম্পত্তি, ইরানের যে অভ্যন্তরীণ সম্পদ অর্থ, ইরানের যে মাটির একটি ভূমিগত ধর্মীয় শক্তি, সেখানের যে প্রাগ ঐতিহাসিক পটভূমি রয়েছে ততটা সমৃদ্ধ আমাদের দেশের সম্পদেও নয়, ঐতিহাসিকভাবেও নয়। মানুষ যে একত্রিতভাবে এতটা একতাবদ্ধ হতে পারে ইরান তার চূড়ান্ত দৃষ্টান্ত। আমরা সেই জায়গাটাতে এখনও পৌঁছাতে পারিনি। মুসলমানরা রাজনৈতিক গোলামি ধরে, ইসলামী গোলামি না, ধর্মীয় গোলামি না, রাজনৈতিক গোলামি ধরে অনেক ভাগে বিভক্ত। ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোয় অনেক এদেশে পীরের রাজনীতি চলে। ইরানে এইসব পিরানি মিরানি নেই। ইরাকে গিয়েছি, ইরানে দেখে এসেছি, আলীর মাজার আছে ঠিকই, কিন্তু তারা ওইটাকে নিয়ে কোনো রাজনীতির ব্যবসায়িক যায় না। আমাদের যেমন কি যে সোনা মসজিদ, তারপর সিলেটে শুনলাম হাজার হাজার কোটি টাকা কোথায় যায়, কারা খায় আঞ্চলিকভাবে, এই ধরনের কোনো ধর্মীয় গোলামিও নেই। যেমন ধর্মকে নিয়ে ব্যবসা করে না, রাজনৈতিক গোলামিও নেই যে রাজনীতিকে ব্যবহার করে হাজার কোটি টাকা পাচার করছে বা পারিবারিকভাবে এমনভাবে সেই ইস্পাহানিদের মতো, লন্ডনের সেই সম্ভ্রান্ত পরিবার ইস্পাহানিদের মতো বা ভারতের খানদের, পাকিস্তানদের খানদের মতো, মির্জাদের মতো অতটা প্রভাবশালী এবং তারা রাজনীতিকে গিলে ফেলতে চায়, একটা দেশকে গিলে ফেলতে চায়। এই ধরনেরও কোনো গোলামি অন্য কোনো দেশে নেই, যেটা বাংলাদেশে হয়ে আসছে। বাংলাদেশে উপরে চলে গেলেই মির্জা হলেই সে মির্জা বংশের লোকজন হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার খান ব্যবহার করছে, পাকিস্তানি খান, অথচ পাকিস্তান বিরোধী তারা। আর এই খান কিন্তু পাকিস্তানিদের উপাধি, বাংলাদেশির দেন না, এটা পাকিস্তানের উৎপত্তি খানেরা। তো খা 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 মানে মোল্লা, খা খা হচ্ছে মোল্লা। মোল্লারা হচ্ছে আফগানীয় মুসলমানরা যারা বাংলাদেশে এসেছিল ওই মক্তব তৈরি করে বা বাড়িতে লজিং থেকে ওই সিপারা পড়াতো, সেই সব খাত থেকে খান, খান থেকে এখানে বংশীয় পদবিতে নিয়ে চলে গেছে। মানে এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। যেটা বলছিলাম, এখন একটা সবচেয়ে রহস্যময় এবং হাস্যকর বিষয় হলো যারা একটু গভীরে ডুব দিয়ে দেখার চেষ্টা করে তারা বুঝবেন যে এই জামাত ইসলামকে এবং এনসিপিকে কিন্তু তারেক সাহেব গিলে ফেলেছেন, একেবারে পুরাপুরি গিলে ফেলেছেন। সেটা কিভাবে? দস্তাবেজে নয়, কাগজপত্রে নয়, সাংবিধানিকভাবে নয়, তাদের যে আদর্শগুলো নিয়ে তারা জনগণকে তাদের দিকে টানবার আকর্ষণীয় বিষয়বস্তুগুলো উদ্ভুতভাবে তাদের সামনে মেলে ধরেছিল, তুলে ধরেছিল। সেই জায়গাগুলো তারেক রহমান খুব কৌশলে পলিটিক্যালি নিজেদের ভিতরে নিয়ে সেগুলোর সমাজের ভিতরে তার আদর্শকে তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে জামাত যেটা করতে চেয়েছিল আমরা সেটা করে ফেলেছি অলরেডি। জামাত হলো ক্ষমতায় গিয়ে করবে, আর আমরা অলরেডি সেটা করে ফেলেছি। সেই মসজিদ মাদ্রাসার শিক্ষকদের থেকে শুরু করে মাদ্রাসাগুলো যেখানে যা করার দরকার এবং মুসলিমি আদর্শগত দিক দিয়ে মানবতার যে জায়গাগুলো সেটি তারেক রহমান নিজে ফিজিক্যালি অলরেডি করে ফেলেছেন। সেই সাধারণ মানুষ হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শের জায়গাগুলো আপনি যদি ভালো দর্শক হন, ভালো বিবেচক হন, ভালো দর্শন শক্তি যদি ফিলোসফি যদি আপনার ভিতরে
থেকে থাকে। আপনি ভালো করে লক্ষ্য করুন তারেক রহমানের 4 মাসের চলাফেরা, কর্মকাণ্ড, কিন্তু তিনি কোন লেভেলে চলছেন, কোনো পাইক পেয়াদা ছাড়া নিজে যে কোনো জায়গায় মুভ করছেন একাকিত্ব, এবং সেই দুর্বোধ্য জায়গাগুলো কত সহজে স্মুথলি তার ভিতরে অনুধাবন করে ফেলেছেন, তার ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সেনাবাহিনীর ভিতরে ঢুকে যাওয়া, সাধারণ পাবলিকের একেবারে কাছে চলে যাওয়া, ইয়াং জেনারেশনের ভিতরে ঢুকে কিভাবে তাদের মনকে তিনি জয় করে ফেলেছেন। একটি জায়গা আছে, তারেক রহমান ঢাকা মেডিকেল ঘুরে আসার পরে পরে কিন্তু ঢাকা ভার্সিটিতে গেছেন, কিন্তু ভার্সিটিতে যাওয়াটা অতটা উন্মুক্তভাবে এখনও ঢোকেননি, সময় আছে, সময় নিয়ে যাচ্ছেন। তিনি তার গায়ের বাতাস ঢাকা ভার্সিটিতে লাগিয়ে এসেছেন, তার গায়ের গন্ধ ছিটিয়ে এসেছেন, ছড়িয়ে এসেছেন। বর্তমান ডাকসু নির্বাচনের 2 বছর পূর্তি আগেই তিনি আমার বিশ্বাস ঢাকা ভার্সিটিতে যাবেন, এবং তিনি যে হাত উঁচু করবেন, শুধু বলবেন তোমরা কেমন আছো, আর কিচ্ছু বলার দরকার নেই। ৭৫ লীগে যেসব ছাত্রপাত্র ছিল, অর্থাৎ জামাত ইসলামের এই জায়গাটা এত বড় একটি স্পেস পেয়েছিল কেন? শুধু ছাত্রলীগের ছেলেদের অত্যাচারে সাধারণ ছাত্ররা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা একেবারে মানে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। তারা আর স্পেস পায়নি, জায়গা পায়নি, নেতৃত্ব পায়নি, নেতা পায়নি, সুযোগ সুবিধা পায়নি। তারা নীরবে শিবিরের ছত্র ছায়ে গিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন, বা নিজের শিক্ষাঙ্গনের পথকে উজ্জ্বল করবার, সুগম করবার চেষ্টা করেছেন। কিন্তু এখন কি হবে? এখন আরও শিবিরের নিয়ে যে অতীতের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, কথা আছে, বিএনপিকে নিয়েও আছে, কিন্তু বিএনপির নূতন প্রকৃত ছাত্রদের দিয়ে যদি একটি সাংগঠনিক অঙ্কুর এখনই অঙ্কুরোদ্গম করা শুরু হয়, সেটা থেকে যদি মুখে গজাইতে থাকে, আগামী শিবিরের যে ডাকসু নির্বাচনের আগেই সেই সব নিরীহ ছেলেপেলেদের পাশে গিয়ে যদি বিএনপির ঘরনার ছেলেপেলে সেই জায়গাটুকু দেয়, ভালোবাসার জায়গাটুকু, সম্মানের জায়গাটুকু, ভালোবাসাও দিতে হবে। ভালোবেসে লাথি কিন্তু মারা যাবে না, ভালোবেসে তার চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে, সম্মান দেখাইতে হবে, সম্মান করতে হবে। এই সম্মানটুকু যে দেখাইতে পারবে, এই ভালোবাসাটুক যে দেখাইতে পারবে, তারা সাহায্য চাবে না। অর্থ করি তাদের বাবারা পাঠায়, তাদের পোশাক তাদের বাবারা পাঠায়, যদি প্রাইভেট পড়তে হয় তাদের বাবারা দেয়, কিন্তু ওই জায়গাটা, তার এই নিরাপদ জায়গাগুলো, সে স্বচ্ছন্দে কাপড় পরে যেন বের হয়ে ক্লাসে যেতে পারে, তাকে যেন বাধাগ্রস্ত না হয়, ওই তাদের যেন ছাত্রের যে সিনিয়র ছাত্ররা যে বিরক্ত করে, এই সব জায়গাগুলো না, ছোট ভাই হিসাবে, জুনিয়র হিসাবে তাদেরকে সেই জায়গাটুকু, বিশ্বস্তের জায়গাটুকু ছেড়ে দিতে হবে, যে আমরা সিনিয়র আছি তোমাদেরকে স্নেহ করবার জন্য, আমরা সিনিয়র আছি তোমাদের যে সুযোগ সুবিধা, ভার্সিটির হলের সিট থেকে শুরু করে ক্লাসরুমে যাওয়া, তোমাদের জিনিসপত্র, এই যে ব্যাপক হারে জিনিসপত্র চুরি হয়, সিনিয়র ছেলেপেলে বা নেতারা তাদের হোমরা সোমরাদের দিয়ে জুনিয়রদেরকে এইভাবে মানসিক টর্চার করে, অত্যাচার করে, ফ্যান চুরি করে, ল্যাপটপ চুরি করায়, মোবাইল, দামি মোবাইল দেখলে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়। এই জায়গাগুলো, এই উপদ্রবগুলো ছাত্র শিবির খুব শক্তভাবে রুখে দাঁড়িয়েছিল, যার জন্য এরা শিবিরের কাছে গিয়েছিল। কিন্তু এই জায়গাগুলো যদি বিএনপির ঘরমানার ছেলেপেলেরা এই জায়গাগুলো তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি প্রতিরোধ করে, জায়গাটা যেন বোঝানোর চেষ্টা করে যে আমার সরকার ক্ষমতায়, এই জন্য আমি তোমার উপর প্রভাব খাটাবো না, তুমি আমার ছোট ভাই, তোমার কি কি করে দিলে আমাদের উপরে তোমাদের আস্থা ফিরে আসবে, কি করতে হবে, সেই জায়গাগুলো তারা যদি স্মুথলি একটি স্পেস করে দিতে পারে, তারেক রহমান গিয়ে শুধু হাত তুলবে, তোমরা কেমন আছো, আমাদের ছেলেপেলেরা তোমাদের সাথে কোন ধরনের বিহেভ করছে, আমাদের ছেলেপেলেরা তোমাদেরকে ছোট ভাই হিসাবে স্নেহ এবং সম্মানের সাথে ভার্সিটির যে একজন ছাত্র সেটাকে মূল্যায়ন করছে কিনা, পাচ্ছ কিনা, তোমরা নিরাপদভাবে শিক্ষা জীবন শেষ করে মেধাবী হিসাবে চাকরির
যে রাস্তা পথ চাকরির যে সুযোগগুলো নিয়মতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে, সেইটাই তারা ঢোকার পথটি তৈরি করতে পারছে কিনা, নাকি দালাল হয়ে এসে তাদের সামনে দাঁড়াচ্ছে 20 লাখ 25 লাখ 30 লাখ দাও, 60 লাখ 70 লাখ 1 কোটি দাও, বিসিএসে যাবা। এই জায়গাগুলো যেন আর এই ব্যারিকেড তৈরি না করে। আমার মনে হয় তারেক রহমান একটি শিক্ষা দিতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, এবং তিনি সেটা অলরেডি শুরু করে দিয়েছেন। এই শিক্ষাগুণগুলোকে তিনি নিরাপদ করবার জন্য এবং ভালোবাসা দিয়ে ছাত্রদেরকে তার দিকে মুখ ফিরাবার, চোখ ফিরাবার চেষ্টা করছেন তিনি। বিএনপির যারা নেতৃত্বের জন্য চেষ্টা করছেন বা নেতৃত্ব দেবেন বলে সাধারণ কর্মী বা কর্মীদের মাধ্যমে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে চাচ্ছেন, তাদেরকে যেন জিয়াউর রহমান, তারেক রহমানের রাজনীতির দর্শন বোঝার চেষ্টা করেন। অলরেডি তিনি যেভাবে জামাত ইসলাম এবং এনসিপিকে তার আদর্শের ভিতরে নিয়ে এইসব রাজনীতির দলগুলোকে বিলুপ্ত করে ফেলেছেন। আক্ষরিক অর্থে তারা থাকলেও, আক্ষরিক অর্থে জামাত ইসলাম আছে, এনসিপি আছে সংসদের বিরোধী দল হিসাবে, কিন্তু আদর্শিক হিসাবে তারেক রহমান তাদের সেই আদর্শের জায়গাগুলো পুরা খেয়ে ফেলেছেন। পুরা, যদি আপনি না বোঝেন আমার সাথে কথা বলেন, আমি আপনাদের অক্ষরে অক্ষরে, লাইন টু লাইন, অ্যাকর্ডিং টু দ্য টপ টপ, মানে 0 থেকে টপ টু 100 পর্যন্ত আপনাকে আমি ধরাই দেবো। তারেক রহমান কীভাবে জামাত ইসলাম এবং এনসিপির আদর্শকে পুরা জাতীয়তাবাদের আদর্শের সাথে মিশিয়ে তাদের রাজনীতির যে এজেন্ডাগুলো, যে মূল ইয়েগুলা ছিল, কনসেপ্টগুলো ছিল, সমস্ত কিছু তারেক রহমান পুরো করে ফেলেছে। এখন কোথাও এখন হয়তো সুপ্ত হয়নি, কোথার থেকে শুরু হবে, আর কিছু কিছু জিনিস অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। জামাত ইসলামকে এখন ক্ষমতায় দিলে, বর্তমান বিএনপি যা করছে তার থেকে বাইরে কোনো কিছু করবারই ক্ষমতা নেই আর। অতএব জামাত ইসলাম ক্ষমতায় গেলে জাতি যা পাত, বাংলাদেশ যা পাত, বিএনপি সেটা অলরেডি তাদেরকে প্রেজেন্ট করে ফেলেছেন। এনসিপির আর কি প্রয়োজন? যদি সংস্কার, সংবিধানের যে সংস্কার সেটা যদি বিএনপি পাশ করা এবং বিএনপির রাজনৈতিক এজেন্ডা হিসাবে ধরে নিয়ে তাদের জাতীয়তাবাদী দলের যে রেজুলেশন আছে সেটাই এন্ট্রি হয়ে যায়, বাকিটা সংবিধানে অন্তর্ভুক্তি হয়, এনসিপির কি আর কোনো প্রয়োজন আছে? জুলাই আগস্টের আন্দোলন সাকসেস, এবং সেই সাকসেসের যে মূল রসটুকু, তত্ত্বটুকু, মূল ফসলটুকু সেটি বিএনপির ঘরে ঢুকে গেল। এর থেকেই বিএনপির নতুন করে আবার যাত্রা শুরু। বিএনপির কর্মধারা, রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক নেতৃত্ব নতুন করে শুরু হয়েছে। এখন আমার যতটুকু ধারণা, তৃণমূলের বিএনপিকে এখনও সাংগঠনিকভাবে দলবদ্ধতা করবার জন্য হয়তো তিনি উপযুক্ত মনে করছেন না। হয়তো তিনি এখনও অপেক্ষা করছেন যে পুরা দল আমার রাজনৈতিক দর্শনের সাথে একমত হোক এবং তাদের চরিত্রের ভিতরেও আমার চরিত্রের বড় একটি অংশ রূপান্তরিত হোক। তাহলেই তাদেরকে বেছে হয়তো আগামীতে কমিটিগুলো অনুমোদন হবে এবং রাজনৈতিক একবার তৃণমূল থেকে শীর্ষস্থান পর্যন্ত শক্তিশালী একটি অবকাঠামো তৈরি হবে। এইটি বিএনপিকেও যেমন বুঝতে হবে, তেমনি বর্তমান যে ছাত্র আন্দোলন চলছে এটি নিয়ে জামাতের যে দুর্নাম হয়েছে, বা জামাতের অঙ্গ সংগঠন শিবিরের যে উস্কানি আছে, এটি যেভাবে মানুষের সামনে ফলা হয়েছে, জামাতকে আবার আশ্বস্তের জায়গায় আসতে অনেক সময় লেগে যাবে। আমি একবার তৃণমূলের নাভিশ্বাসের শব্দগুলো অনুধাবন করি এবং নাভির থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের হাহাকার, কান্না, আর্তনাদ বোঝার চেষ্টা করি, বুঝি, সেখান থেকেই কথাগুলো বলি। আশা করি বিএনপিও তারেক রহমানের চেহারার দিকে না তাকিয়ে তার আদর্শ এবং তার দর্শনের দিকে লক্ষ্য করবেন, শিখতে পারবেন, এবং আগামী নেতৃত্ব আপনাদের জন্য উন্মুক্ত হয়ে আপনার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। মাঠে দৌড়াতে হবে না, কর্ম নিয়ে দৌড়াতে হবে। কর্ম আপনাকে ডেকে তারেক রহমানের কাছে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম।